তো সবাইকে ওয়েলকাম। অনেক আহ, অসুস্থতার পরে একটুখানি শক্তি পাচ্ছি, তোমাদের আবার ক্লাসে দাঁড়াতে পারতেছি। ব্যাপারটা হচ্ছে এমন যে একটা সময় ছিল যে ক্লাসটা আমার জন্য রিমেডি ছিল। আহ প্রচন্ড যখন মাথা ব্যথা হইতো বা সারাদিন শেষে যখন অসম্ভব ক্লান্ত, কারণ ৩-৪ ঘন্টা বা ধরো ৪.৫ ঘন্টা ঘুম আর ১৯.৫ ঘন্টা ২০ ঘন্টার কাজ, এই রুটিনটা একটা সময় শরীর আসলে মেনে নেয়, ঠিক আছে। শরীর এটাকেই রুটিন মনে করে। অনেক বড়, বড় মানুষ যারা আছে, অসম্ভব বড়, ধরো আ বিজনেস টাইকুন বলো, অনেক বড় Google এর ইঞ্জিনিয়ার বলো বা ধরো অনেক বড় ডাক্তার বলো, তারা ৩.৫-৪ ঘন্টা ঘুমেও জীবনকে কেমন জানি মানায় নিছে। অসম্ভব পরিশ্রম করার ক্যাপাবিলিটি সৃষ্টিকর্তা হঠাৎ করে দিয়ে দেয় সবার মাঝে। আর প্যাশন থাকলে, কাজের প্রতি যদি ইচ্ছা থাকে, একটা হার্ট সার্জন যে কিনা ওপেন হার্ট সার্জারি করে, তার প্যাশন আছে বলেই সে ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে জাস্ট একটু কফিতে চুমুক খেয়ে, খেয়ে এই মানুষের বিভিন্ন এই অঙ্গ-প্রত্যঙ্গের মাঝ থেকে এই হাড়টাকে সে খুলে হচ্ছে দেখতেছে, এটার বিভিন্ন চিকিৎসা করতেছে। দিনের পর দিন কোডিং করে যাচ্ছে একটা Google এর ইঞ্জিনিয়ার। একটা টিচার যে কিনা পড়াতে ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা পড়াতে পারবে, স্টুডেন্টকে কাউন্সিল করতে পারবে, এভরিথিং পারবে। কিন্তু বডি দিন শেষে আসলে একটা মেশিন। অনেক সময় বডি আ মানে কি বলবো, বিট্রে করে বসে কাইন্ড অফ, ঠিক আছে? তো আগে এইজন্য বললাম যে আগে এমনও হইছে যে প্রচন্ড ক্লান্ত হয়েও যখন ক্লাস নিছি, ক্লাস নেওয়ার পরে ক্লান্তি চলে গেছে। শরীরের ক্লান্তি বাড়ছে, ব্রেইনের ক্লান্তি দূর হয়ে গেছে। কারণ নিজে পড়াতে গিয়ে নিজেরই ভাল লাগা শুরু করছে। টপিক যেটা পড়াচ্ছি নিজেরই এত পছন্দ, নিজেই ডুবে গেছি পড়ানোর মাঝে। কিন্তু আর ১০ টা মানুষের মতো মানে চেহারায় মনে না হইলেও আমার মনে হয় আমার বয়স হচ্ছে। ঠিক আছে? আগের মতো স্ট্রেংথ থেকে একটুখানি যে একদম মাথার পিছনে ফেলে দিচ্ছে আমাকে। আমি হয়তো দাঁড়াতে পারতেছি না। ওকে, আমার তোমাদের টেনশনে ঘুম হচ্ছে না। ওকে, কারণ হচ্ছে আমার আ তোমাদের পরীক্ষা সন্নিকটে। তোমরা ঠিকমতো রিভাইজটা দিতে পারতেছো কিনা? যারা বাইরে পরীক্ষা দিচ্ছ, অনেকে গার্ডিয়ান ফোন দিয়ে বলতেছে, "স্যার উদ্ভাসে তো ভালো মার্ক আসতেছে না।" এখন কি বলা যায় গার্ডিয়ানকে? অনেক সময় তো আসলে এখনো বাকিরা ভালো মার্ক পাচ্ছে, তার স্টুডেন্ট পাচ্ছে না। তো আমি হয়তো বলি যে, "দেখেন, উদ্ভাসের মার্ক নিয়ে মন খারাপ কইরেন না। ফাইনাল ভালো হবে।" ঠিক আছে? কিন্তু আমি কিন্তু আদৌ জানি না। আমার আনসারটা কিন্তু আপেক্ষিক। আদৌ আমি জানি না আমার ছাত্র কি নিজে পারফেক্ট ছিল, এক্সাম কোয়েশ্চেন এর কারণে খারাপ হইছে, নাকি আমার ছাত্রের মধ্যে বা আমার ছাত্রীর মধ্যে ঝামেলা আছে। এটা তো আর আমি জানি না। কারণ আমি কারো বাসায় গিয়ে দেখতে পারতেছি না তার পড়ার অবস্থা। সে আদৌ পড়ে নাকি রাতের বেলা নিজের সাথে কি অনেস্ট থাকে পড়ার ব্যাপারে, নাকি আড্ডা-টাড্ডা দিয়ে সময় নষ্ট করে বা অন্যভাবে সময় নষ্ট করে। তো যাই হোক, আমি আবার দাঁড়াতে পারছি ক্লাস নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফ্যাক্ট। সো ক্লাস ইনশাআল্লাহ ভালো একটা ক্লাস হতে যাচ্ছে এটাও। কোনো সমস্যা হবে না। আমরা শুরু করি তাহলে। আর হচ্ছে তোমাদের এই আজকের ক্লাসটাতে আমরা অ্যারোমেটিক এর যে ফ্র্যাগমেন্ট গুলা নিয়ে কথা বলব, সেটা একটু মনোযোগ দিয়ে দেখবা। একেবারে ফাইনাল একটা সুপার সাজেশন আমি বলে দিব। একদম লাস্ট মোমেন্টে তোমার হচ্ছে আর কি দেখার দরকার আছে। যেমন তোমরা এমসিকিউ এর একটা আ দেখছো ক্লাস। এরপরে হচ্ছে আমরা রিটেন এর একটা ক্লাস দেখছি, এলিফ্যাটিক। অ্যারোমেটিক অংশে আমরা কিছু জিনিস দেখব। এলিফ্যাটিক অংশে এসিড, এস্টার, আইআর এসব থেকে কিছু পড়ে যাইতে হবে কিনা স্যার বলে দিচ্ছি এখন, যে তুমি দেখার সুযোগ আছে কিনা। আর লাস্টলি যেটা, তুমি কিভাবে এই কেমিস্ট্রির ফার্স্ট পার্ট আর সেকেন্ড পেপারের মাঝখানে প্রিপারেশনটা নিবা, এটা আমি তোমাদের একটু আজকে বলে দিব। অন দ্য রেকর্ডই বলবো, হয়তো পরবর্তীতে যারা শুনবে তাদের জন্য হেল্প হবে আরকি। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। দেখো, আমরা ১ম এ একটু যদি বলি, আমাদের অ্যারোমেটিক এর আমরা এইখানে আসলে এমসিকিউ খুবই সিলেক্টেড। অ্যারোমেটিক থেকে এমসিকিউ করার সময় টিচারের হাতে অপশন খুব কম আসলে। যেহেতু অ্যারোমেটিক এর সিলেবাস কম। তো অ্যারোমেটিক এর সিলেবাসে কি আছে বলো দেখি? অ্যারোমেটিক এর সিলেবাসে আছে হচ্ছে বেনজিন, অ্যারোমেটিক এর সিলেবাস হচ্ছে টলুইন। আর আমরা মুখে বলি ফেনল, ফেনল আসলে সরাসরি সিলেবাসে নাই। আছে অ্যানিলিন। ফেনল সরাসরি নাই বলতে কি, ফেনল যদি কেউ পুরাটা পড়তে চায় তো অনেক বড় চ্যাপ্টার। কিন্তু মেইনলি এখান থেকে ভিতর থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা। তো এখন যদি একটু খেয়াল করি, আমাদের এখানে সুইচ একভাবে শর্ট লিস্ট করো। প্রথমত হচ্ছে প্রশ্ন আলাদা করো। প্রশ্ন কি, কি আলাদা করবা? যে স্যার সিকিউর জন্য কি, কি প্রশ্ন আর এমসিকিউর জন্য কি, কি? সিকিউর জন্য প্রশ্ন হচ্ছে বেনজিনের অ্যারোমেটিসিটি। এটার কিন্তু আর কোনো বাংলা নাই, অ্যারোমেটিসিটি। অর্থাৎ বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কেন? ৩ টা আনসার বলে দিলা, যে কার্বন sp2 সংকরায়িত থাকতে হবে, সাইক্লিক হইতে হবে, হাকেল নিয়ম মানতে হবে। এটা আমি সবগুলা বলবো। আমি একবার আগে আগে নোটটা করে ফেলি যে স্যার প্রথম পেজে আগে এটা লিখে ফেলি, চলেন। অ্যারোমেটিসিটি। সেকেন্ড প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন?
এবং আমার বিশ্বাস এটা এই বছর একটা পরীক্ষায় আসা উচিত আর কি, যে কোনো একটা বোর্ডে। কেন দেয়? ওয়াই বেনজিন আন্ডারগোজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেখানে অ্যালকিন এডিশন দেয়, বেনজিন সাবস্টিটিউশন কেন দেয়? আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন তোমরা ভালো করেই জানো, যেটা সবার পরিচিত, ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফটের মধ্যে কি কি আছে রে বাবা? অ্যালকাইলেশন আর হচ্ছে অ্যাসাইলেশন। চিটাগাং বোর্ড 2022 বা 22 ব্যাচে দেখবে অ্যাসাইলেশন আসছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকাইলেশনই আসছে, নাইট্রেশন। ঠিক আছে, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন আর কি নাইট্রেশন। আচ্ছা, ক্লোরিনেশন আমরা খুব একটা আসতে দেখি না, আর হচ্ছে সালফোনেশনও খুব একটা আসতে দেখি না, বাট আসলেও তোমরা পারবা, যেহেতু পাঁচটা একই ধাঁচে। আমরা রিভাইজ দিব একটা কোশ্চেন অ্যাটলিস্ট। এরপরে হচ্ছে আমাদের চলে আসে CH3, NH2, NO2। সিলেবাসে কিন্তু এই তিনটাই, তুমি এই তিনটার বাইরে কোনোটাই প্র্যাকটিস করে যাবা না। আমার স্পষ্ট মনে আছে, আমি এখন পরীক্ষার হলে যাচ্ছি রিক্সায়, আমি এগুলো আঁকতে আঁকতে গেছি, রিক্সাতেও আমি আঁকছি একবার। এতটাই আমি এটার প্রতি মানে সেন্সিটিভ ছিল, যেটা আমার ভালো মতো লিখতে হবে। CH3, NH2, NO2, এগুলোর স্যার কি পড়বো আমরা? এগুলো রেজোনেন্সটা করে যাব। কেন সে CH3 অর্থ আর প্যারা অবস্থানে বিক্রিয়া দেয়, কেন NH2 অর্থ আর প্যারা অবস্থানে বিক্রিয়া দেয়, কেন NO2 মেটা অবস্থানে বিক্রিয়া দেয়, কি দিয়ে ব্যাখ্যা করবো? রেজোনেন্স দিয়ে। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে বলো দেখি? আমাদের প্রশ্ন আসছে TNT প্রস্তুতি। আমাদের প্রশ্ন হচ্ছে বেনজিন থেকে আমরা কিভাবে টলুইনে যাব, আর টলুইন থেকে আবার কেমনে আমরা বেনজিনে আসবো। এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু সিকিউ এখানে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ইউজুয়াল। আনইউজুয়াল কি? যে স্যার আপনি ওজোনোলাইসিস কে আমার পড়তে হবে, দেখলাম এমআইএসটি ভর্তি পরীক্ষায় আসছিল, ওই এমআইএসটি তে আসছে, কিন্তু আমরা একাডেমিক্সে ওজোনোলাইসিস অ্যালকিন আর অ্যালকাইনের যেভাবে আসছে, বেনজিনের আমরা ওভাবে আসতে দেখিনি। এমসিকিউ তে আসছে যে বেনজিনের ওজোনোলাইসিসে কি তৈরি হয়, উত্তর হচ্ছে গ্লাইঅক্সাল তৈরি হয়। ঠিক আছে না? তো আমরা আহ, তোমার হচ্ছে ওইটা রিটেনের জন্য আসলে ধরতেছি না, যে রিটেনের জন্য এটা পড়তে হবে আলাদা করে, আমাদের ধরতেছি না, আনসারটা শুধু মুখস্থ করে যেতে পারো। আচ্ছা, এবার আসছে আমাদের আর এক্সট্রা কি পড়া লাগবে। দেখো, এগুলো যেগুলো বলছি, এগুলো সবসময় পরীক্ষায় আসে। তোমরা জানো গত বছর আমরা সিলেট বোর্ডে একটা ছোটখাটো ধাক্কা খাইছি। সেটা হচ্ছে যে আমরা অ্যারোমেটিক থেকে প্রশ্ন পাইনি। আমরা অনেক আশা করে গেছিলাম, বাট আমরা অ্যারোমেটিক থেকে, গত বছর বা এর আগের বছরের কথা বলতেছি, আমরা গিয়ে দেখছি অ্যারোমেটিক নাই। তো সবাই এক্সপেকটেশন নিয়ে যায় অ্যারোমেটিক এর ব্যাপারে। তো আমরা চাচ্ছি যে এই বছর তোমরা এক্সপেকটেশন নিয়ে যাইওই না, কোনো বডি আশা করে যাইও না যে আরে কিছু না পারলেও ফিডেল ক্রাফট, অ্যালকাইলেশন আর অর্থপ্যারা নির্দেশকের প্রশ্নটা তো পারবোই। এই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে পরীক্ষার হলে যাইও না, এটা স্যারের রিকোয়েস্ট। বরঞ্চ তুমি এবছর আশা করতে পারো আহ জ্যামিতিক সমানতা নিচের কোনটি মানে জ্যামিতিক সমানতা দেখাবে কিনা উদ্দীপকের এই যৌগটি ব্যাখ্যা করো, আলোক সমানতা দেখাবে কিনা ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, যদি অ্যারোমেটিক থেকে আমাদের প্রশ্নটা না আসে, টিচারকে কোন জায়গায় যাইতে হবে? টিচার কিন্তু 3 সেট প্রশ্ন আসলে পাচ্ছে না। কিভাবে পাচ্ছে না? টিচার অ্যালকিনের সাথে অ্যালডিহাইড কিটোন মিক্সড করে প্রশ্ন দিচ্ছে, যেটা কোনো বছর মিস হয় না। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহল মিক্স করে দিচ্ছে, চ্যাপ্টার তো শেষ। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার অ্যামিন আলাদা আছে, ওকে ফাইন। অ্যামিনটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল, দেয় আবার দেয় না টাইপের, মানে মাঝে 2-1 বছর গ্যাপ দিয়ে পড়ে, কিন্তু বাকি দুইটা তো সব সময় দেয়। সো অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল মানে SN1 SN2 অথবা অ্যালকোহলের প্রিপারেশন, গ্রিগনার থেকে অ্যালকোহল, এগুলো নিয়ে এক সেট বানায় দিল তোমার বোর্ডে। আর অ্যালকিনের মার্কোভনিকও ওইদিকে অ্যালডল ক্যানিজারও, মানে অ্যালডিহাইড কিটোনের টলেন্ট ফেলিং মিলে, যেটা গত ক্লাসে আলোচনা করছে, ওইটা বানায় দিল 2 সেট। তো তৃতীয় সেটটা তো সবার এটাই এক্সপেকটেশন, যে তৃতীয় সেটটা শুড বি দিস, এটাই তো বারবার আসে। কিন্তু এটা যদি মিস হয়, টিচারকে কোথায় যাইতে হবে তাহলে? টিচারকে যাইতে হবে আলোক সমানতা, জ্যামিতিক সমানতাতে। কথা বুঝতে পারছি কিনা? সো বি প্রিপেয়ার্ড উইথ দ্যাট। ইভেন আমি অফলাইন ব্যাচে এক্সাম নিছি তো 2-3 দিন আগে, ফুল অর্গানিক কেমিস্ট্রি। তোমাদের এক্সাম কবে দিলাম যেন? শনিবার দিছি। হ্যাঁ, শনিবার দিন রাতে ওই একই প্রশ্ন চেঞ্জ হবে না, ওই প্রশ্নটাই দিব। ওই প্রশ্নে হাইয়েস্ট উঠছে হচ্ছে টোটাল 70-এ 62 হাইয়েস্ট উঠছে আর কি। রিটেন ছিল, তোমাদের তো রিটেন নিতে পারি না যেহেতু অনলাইনের। আহ তো তোমাদের এমসিকিউ পার্টটা শুধু থাকবে, রিটেন প্রশ্নটা তোমরা চাইলে আমি তোমাদের দিয়ে দিব, তোমরা একটু দেখে দিলে আর কি। ওই রিটেনটা তো ওখানেও আমি দেখলাম যে আহ খুব ভালো, এভারেজ খুবই ভালো। আমি হাইস্ট নিয়ে কথা বলতেছি না, এভারেজ মার্ক খুবই ভালো পাইছে। এখন এভারেজ সবাই 52, 54, 50, এটা খুবই ভালো মার্ক। ঠিক আছে? তো দেখা গেছে যে মোটামুটি অর্গানিক এখন কোশ্চেন যদি বোর্ড স্ট্যান্ডার্ড রাখা হয়, স্ট্যান্ডার্ড সবাই পারতেছে। ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস প্র্যাকটিস। ঠিক আছে? যে কত ভালো প্র্যাকটিস করে গেছে। তো এইগুলো কিন্তু আমাদের একেবারে নখ দর্পণে যেন থাকে, স্যার একটু করে একবার করে এই টপিক গুলোর উপরে একদম 20-25 মিনিট সময় আমি রাখতেছি। ঠিক আছে? আর একটু শর্ট লিস্ট করি। আচ্ছা, এবার হচ্ছে আনইউজুয়াল বা যেগুলো আমরা টাফ কন্ডিশন বলি আর কি, আনইউজুয়াল। হ্যাঁ, টাফ কোনগুলো রে বাবা? টাফ প্রশ্ন হচ্ছে আমাদের আহ অ্যানিলিনের নাইট্রেশন।
অ্যানিলিনের নাইট্রেশন সালফিউরিক অ্যাসিড। তোমরা জানো যে অ্যানিলিনের নাইট্রেশনটা এক্সেপশনাল কেস, এটা আমরা তোমার হচ্ছে মেটা অবস্থানে ঘটে, অর্থপ্যারাতে ঘটে না, এই জন্য আলাদা করে একটা বড় প্রশ্ন। এটা এই পুরো অ্যারোমেটিকের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা, এরপরেও যে ফেনল যে অম্লধর্মী, ফেনল অ্যাসিডিক, এটা একটা আনইউজুয়াল প্রশ্ন, ঠিক আছে, বাট কিন্তু পারবা ইনশাআল্লাহ। যারা পুরো ক্লাসগুলো করছে অর্গানিকে তাদের সমস্যা হওয়ার কথা না, যারা পুরো সব 22টা লেকচার সব দেখছো। আর যারা দেখো নাই তারা হয়তো এগুলো একটু কষ্ট হতে পারে আর কি। যাই হোক, তো এগুলো আনইউজুয়াল প্রশ্ন, আসার সম্ভাবনা কম, বাট তোমরা এই দুটা প্রশ্ন মাস্ট বি দেখে যাবা। আই হোপ এইগুলো ছাড়া সিকিউতে আমরা আর কিছু আসলে দেখি না, ঠিক আছে। স্যার ডেটল, প্যারাসিটামল এগুলা পড়বো কিনা? দেখো, আমি বললে তো বলতেই পারি পর, বাট একটু রিস্ক আমারও নিতে হবে, তোমারও নিতে হবে, ঠিক আছে। আহ তোমার এটা পড়তে গিয়ে অন্য কিছু হ্যাম্পার করার দরকার নেই। ধরো আমি দায়িত্ব নিলাম, ধরো চলে আসলে তোমরা কি বলবা, আহা স্যার আমার ক্যারিয়ার শেষ করে দিছে, নাকি তুমি বরঞ্চ ওই সেটটা বাদ দিয়ে অন্য সেট পড়বা? ইউ নিড নট টু প্র্যাকটিস রাইট নাও যে স্যার আমি প্যারাসিটামল, অ্যাসপিরিন, ডেটল প্রস্তুতি পড়বো কিনা। ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য তখন গিয়ে পড়ো। এখন তোমার এগুলো পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে। ইনশাল্লাহ এগুলো নিয়ে তুমি ভাইবই না। স্যার ডিডিটি আছে দেখলাম, ডিডিটি পড়বো কিনা, কিচ্ছু দরকার নাই। স্যার গ্যামাক্সিন পড়বো কিনা, গ্যামাক্সিন এমসিকিউর জন্য পড়ো, কিন্তু রিটেনের জন্য আসবে না। এগুলো হচ্ছে আমাদের রিটেন প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, আসো এবার অ্যারোমেটিকে এমসিকিউ গুলা সিকিউর ভিতরেই লুকায়া থাকে, ঠিক আছে। তো আমরা একটু শুরু করি, খুব মনোযোগ দিয়ে শুনো, একবার ফর দ্য ফাইনাল টাইম একটু দেখো, ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে। প্রথমত আমি যে জায়গাতে একটু শুরু করতে চাই সেটা হচ্ছে একটা এমসিকিউ তোমাদের কম্প্যারিজন চলে আসে যে ইথিন ইথেন, ইথিন আর বেনজিন, এই যে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ড, আর বেনজিনের কার্বন কার্বন বন্ডটা কেমন আসলে? বেনজিনের কার্বন কার্বন ডাবল বন্ডটা দের বন্ডের মতো আচরণ করে, মানে না সিঙ্গেল না ডাবল, কিসের মতো, দেরের মতো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, যে এখানে বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। তোমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকম এক্সাম দিছো, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, অফলাইন প্ল্যাটফর্মে এক্সাম দিছো, বিভিন্ন মেডিকেমিস্ট্রি এটা সেটা। আমি মনে হয় তোমরা এই এমসিকিউটা অনেকবার পাইছো, এটা এতটাই পপুলার এমসিকিউ। এটা হচ্ছে 0.134 ন্যানোমিটার, ওকে। এবং এই বেনজিনেরটা একক আর ডাবল বন্ডের মাঝামাঝি একটা কিছু, মানে এটার বন্ধন দূরত্বটা আসে 0.139 ন্যানোমিটার। তো এটা পরীক্ষায় খুব বেশি আসে, এমনকি তুমি রিটেন আসলেও অবাক হবা না যে বেনজিনের বন্ধন দূরত্ব অ্যালকেন এবং অ্যালকিন অপেক্ষা, মানে অ্যালকেন থেকে বেশি অ্যালকিন থেকে কম কেন? তার মানে একক বন্ধন থেকে একটু বেটার, ডাবল বন্ড থেকে একটু কম। বা বেনজিনে ডাবল বন্ড থাকা সত্ত্বেও অ্যালকিনের মতো বন্ধন দূরত্ব কেন হয় না? আনসার কি দিবা বলো দেখি? রেজোনেন্স। কি আনসার দিবা? রেজোনেন্স। বেনজিনের রেজোনেন্স একটু এঁকে দেখাতে পারবা না টিচারকে সুন্দর করে এভাবে ইলেকট্রন ঘুরিয়ে? আই হোপ তোমার দেখিয়ে দেওয়ার কথা, যেটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে। এইভাবে ত্রিপল চিহ্ন দিয়ে তুমি দেখায় দিলা যে বেনজিনের মধ্যে ইলেকট্রন গুলো সর্বদা কি থাকে? সঞ্চারণশীল থাকে। তো এই কারণে আহ, পুরোপুরি দ্বিবন্ধন যে অংশটা, দ্বিবন্ধন ঘনত্বটা কি করে তোমার হচ্ছে দুই কার্বনের মধ্যে স্প্লিটেড অবস্থা থাকে, বিক্ষিপ্ত অবস্থায় থাকে, যার কারণে বন্ধন দূরত্বটা এককও হয় না, ডাবল বন্ডের মতো হয় না, মাঝামাঝি কিছু একটা হয়। এগুলো একটু 2 মার্কের ট্রিকি কোশ্চেন আর কি। সো রেজোনেন্স, উত্তরটা কি? রেজোনেন্স। ওইটাই কি ওয়ার্ড ঠিক থাকলে স্যার মার্ক দিয়ে দিবে। আসো এবার। আচ্ছা, এরপরে বেনজিন থেকে যে আমাদের এমসিকিউটা আসে সেটা হচ্ছে আমাদের স্যার উদ্দীপক কি কি পড়ে যাবো বলেন তো? দেখো, আমার মনে হয় বেনজিনের উদ্দীপক চেনা সবচেয়ে সহজ। ইতিমধ্যেই তোমরা জানো যে HC ট্রিপল বন্ড CH, এটাকে 3টা দিবে, এখানে আয়রন দিবে, এখানে 400°C দিবে। এই জিনিসটা কি আমাদের? এই জিনিসটা হচ্ছে আমাদের বেনজিন, তাই না? আর কোন থেকে বানাবে? দেখো, বেনজিন আর বানানোর জায়গা হচ্ছে ফেনল দিবে, ফেনল দিয়ে জিঙ্ক আর 300°C দিবে। আচ্ছা, এরপরে দেখো দেখি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+Cl-, ওকে। এখন সরাসরি তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রশ্ন পড়ে না গেলেও উদ্দীপকটা চিনতে হবে তোমাকে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমাকে কি দিচ্ছে? এখানের মধ্যে আমি দিব হাইপোফসফরাস অ্যাসিড। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ফার্স্ট পেপারে পড়ছিলাম, এখানে প্রোটন দেখা যাইতেছে 3টা, কিন্তু প্রোটন দেয় কয়টা? একটা। সো এটা একটা মনোপ্রোটিক অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড দিলে কি তৈরি হয়ে যায় এখানের মধ্যে? বেনজিন তৈরি হয়ে যায়, যোগ নাইট্রোজেন গ্যাস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন এটাকে আবার নাটক করতে পারে কোন জায়গা থেকে? এটাকে NH2 থেকে আনতে পারে, যে অ্যানিলিন থেকে HNO2 দিয়া দিল নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5°C। মনে রাখবা, এই শুধুমাত্র অ্যানিলিন চ্যাপ্টারে এই তাপমাত্রাটা আছে। এই বরফে রাখার বিক্রিয়া, এই একটা অনেক বড় হিন্টস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা অ্যানিলিন প্রশ্নে আছে কিনা
এটা চেনার উপায় হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা মার্ক করে রাখবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটাও আমাদেরকে কি দিতেছে? বেনজিন দিতেছে। এরপরে আমাদের কি বাকি থাকে বলো দেখি? সবার পরিচিত COONA, সোডিয়াম বেনজয়েড কে সোডা লাইম সহ উত্তপ্ত করলে কি পাওয়া যায়? সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ ক্যালসিয়াম, বেনজিন পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাইতেছি বেনজিনে আসার আসলে পথ খুব বেশি না। এই 4-5টা পথ থেকে আমরা বেনজিনে আসতে পারবো, আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে না? ওকে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা কি হতে পারে? ধরো আমাদের একটু যদি ঘুরায় পেঁচায় পড়ে, এটা হচ্ছে টলুইন। টলুইনকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে তীব্র জারণ করলে আমরা পাই হচ্ছে বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হয় সোডিয়াম বেনজয়েড। আই হোপ দেখা যাচ্ছে। আর এটার মধ্যে সোডা লাইম দিলেই চলে আসে কি? বেনজিন। তাহলে এইটা কষ্ট করে রিভিশন দেওয়ার সময় এটা একটু একবার লিখে নাও, ঠিক আছে? আমি পছন্দ করি না যে তুমি একটা চার্ট মুখস্থ করতেছো, বাট তুমি এটা নিজে বানাও না। স্যার এটা নিজে বানাইছি না, তুমি নিজে চিন্তা করে একবার বানাও, তাহলে তোমার মনে থাকবে যে এটা আমি লাস্ট একবার মুখস্থ লিখে ফেলি নেক্সট এক্সামকে চিন্তা করে, যে আমার ব্রেন থেকে বেনজিনের সকল প্রিপারেশন একবার বের হয়ে যাক। যেহেতু উদ্দীপকটা বেনজিন কিনা আমার চিনতে হবে। আর একেবারেই ঘাবড়াবা না যদি এগুলোকে C6H5 C6, দেখো এই সংকেতটা কি? দেখো C6H6O, তাই না? একটু ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ? মানে ভয়ের কিছু নাই, যা এটা কি দিছে, কোনো টেনশনের কিছু নাই। তো এইভাবে আমরা বেনজিন পর্যন্ত আসতে পারতেছি। এটা হচ্ছে বেনজিনের প্রস্তুতির বিভিন্ন কথাবার্তা। আচ্ছা, এবার আসো। তোমরা জানো যে অ্যারোমেটিকের শুরুটা আমরা করি হচ্ছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক হওয়ার শর্তগুলো কি কি? অ্যারোমেটিক হওয়ার শর্তগুলো হচ্ছে যৌগটাতে sp2 সংপরায়িত কার্বন থাকতে হবে, যৌগটা সমতলীয় হইতে হবে, ইংলিশ ভার্সন যারা তারা লেখে দ্য মলিকিউল মাস্ট বি প্ল্যানার, যৌগটা সাইক্লিক বা চাক্রিক হইতে হবে, এবং 4n+2 সংখ্যক ডিলোকালাইজড ইলেকট্রন সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখন এ যাবৎকালে যত এমসিকিউ আমরা এখান থেকে দেখতে পাইছি, আমার মনে হয় ওপেন সিক্রেট হচ্ছে যে এইটা পরীক্ষায় দিবে। এই যে এটা সাইক্লোপেন্টা ডাইন, সাইক্লোপেন্টা ডাইন। আমি বিরক্ত হয়ে গেছি এই অপশনটা দেখতে দেখতে, টিচারদের ঘুরে ফিরে এটার কথাই মনে পড়ে। আর এই যে এই মহাজন, ওকে, আমি যদি কাউরে বলি দুইটা এমসিকিউ পড়ে যদি নিচের কোনটি অ্যারোমেটিক, এই যে অ্যারোমেটিক আয়ন। ওকে, মনে আছে কিনা তোমাদের? টোটাল আমরা কি মিলাইতে হবে? টোটাল মিলাইতে হবে 4n+2 মিলে কিনা, যেখানে n এর মান হচ্ছে 0 1 2 3। আচ্ছা, যারা একটু ভুলে ভুলে গেছো ছোটখাটো জায়গা থেকে আসো। এটা কি? এটা বেনজিন। এটা কি চাকরি? ইয়েস। এটা কি সমতলীয় মানে sp2 কিনা? ইয়েস। আচ্ছা, এখানে কি 4n+2 সংখ্যক ইলেকট্রন আছে কিনা? আছে। 1 2 3 4 5 6। তাহলে এক কথায় 2 6 10 14 18 22 এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার। এই নাম্বার ম্যাচ করলে সেটাকে অ্যারোমেটিক বলবো, নাহলে অ্যারোমেটিক বলবো না। সঞ্চারণশীল কথাটার মানে কি স্যার? সঞ্চারণশীল কথাটার মানে হচ্ছে পরপর দুইটা সিগমা বন্ড যেন না পড়ে। পরপর দুইটা সিগমা বন্ড যেন না পড়ে, পড়ে গেলেই সঞ্চারণশীলতা ব্রেক হয়ে যাবে। delocalization will be broken. ওকে, সো এটা খেয়াল রাখবো। এখন আসুন আমরা একটু গণি যে আচ্ছা স্যার ধরেন আমি এটা আঁকলাম, এটা কি ঠিক আছে কিনা? না, এটা ঠিক নাই। এটা কি? এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, এবং এখানে এই যে সিগমা এই যে সিগমা পরপর দুইটা সিগমা বন্ড পড়ে গেছে, সুতরাং এটা একটা নন অ্যারোমেটিক যৌগ। এটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে এমসিকিউতে ছিল। এটা একটা নন অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক না। আচ্ছা স্যার, এটার কি অবস্থা? এটা হচ্ছে এটার মধ্যে সঞ্চারণশীলতা ঠিকই আছে, কেমনে বুঝলাম? এখানে পাই বন পাইছো, এরপরে সিগমা, এখানে কি আবার পাই পাইছো, আবার সিগমা, তাহলে পাই সিগমা রিপিট আছে। রিপিট হলে সঞ্চারণশীলতা আছে, কিন্তু ও হাকেলের নিয়মটা মানে না। অর্থাৎ 4n+2 একটা সিকোয়েন্স না থাকলে অ্যারোমেটিকের বৈশিষ্ট্য সূচক বিক্রিয়াগুলো কেউ দিতে পারে না। এই কারণে এটা কি হবে না? অ্যারোমেটিক হবে না। কিন্তু এটা কি সঞ্চারণশীলতা আছে? ইয়েস। এটা 4n কি মানে? ইয়েস। তো দিস উইল বি অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি? অ্যান্টি অ্যারোমেটিক। ফর দ্য লাস্ট টাইম আবারও বলতেছি, সঞ্চারণশীলতা নাই, নন অ্যারোমেটিক। সঞ্চারণশীলতা আছে, 4n মানে অ্যান্টি অ্যারোমেটিক। সঞ্চারণশীলতা আছে, 4n+2 মানে অ্যারোমেটিক। অ্যারোমেটিক। আচ্ছা, আয়ন গুলা এগুলো চাপা দেয় না, এগুলো আয়ন, এই দুইটা আয়ন আসে পরীক্ষায়। আসুন, 1 2 3 4। এখন পর পর দুইটা সিগমা আছে, রাইট? কিন্তু দুইটা সিগমার মাঝে আমি লাল কালিটা নিচ্ছি না কেন, এই যে দুটি সিগমার মাঝে ইলেকট্রন পাইছি। যে ইলেকট্রনটা পাইয়ের মতো আচরণ করবে, অর্থাৎ সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করবে, এরা যদি এখানে শিফট করে, এ আবার এদিকে ব্যাকআপ দিবে। অর্থাৎ খালি হবে না, চক্রটাকে পূর্ণ রাখবে। এটা অ্যারোমেটিক। ওকে, আচ্ছা, এটা এখানে এইখানে শিফট করতে পারে, তাহলে আইডেন্টিক্যাল পাচ্ছি না। এইখানে গেল এইটা, এই যে
এইটা আবার এখানে শিফট হতে পারে, তাহলে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন আইডেন্টিক্যাল ভাবে ঘুরছে, ভিতরের মধ্যে ইলেকট্রন ঘোরার সুযোগ হচ্ছে, অবশ্যই এটা অ্যারোম্যাটিক। কারণ কি, এখানে দুইটা ইলেকট্রন সঞ্চালনশীল, দুইটা সিগমা বন্ধনের মাঝে কি আছে, প্লাস আছে। এই প্লাসটা আছে বলে ভিতরে ইলেকট্রনটা মুভ করে কভার আপ করতে পারছে। সো দিস ইজ হোয়াট অ্যারোম্যাটিক। সো সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন, সাইক্লোপ্রোপিনিয়াম, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিনিয়াম, নামটা কি, সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন অ্যারোম্যাটিক। এটা কি, সাইক্লো পেন্টা ডাই ইন অ্যানায়ন, সাইক্লোপেন্টা ডাই ইন, দুইটা ইন অ্যানায়ন। আচ্ছা, তো অ্যারোমেটিক থেকে এটা আসবে। মেইন ক্লাসে পড়ানোর সময় আরো বেশ বেশ খানিকটা উদাহরণ দেখাইছি, ওগুলো এখন স্কিপ করবা। এখন জাস্ট ফাইনালি যা দেখাইছি এখান থেকে পড়ে যাবা। আচ্ছা, এরপরে যেটা আমরা বিরক্ত হয়ে গেছি প্রশ্ন দেখতে দেখতে, নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? দেখো চারটা মুখস্থ করেছিলাম, চারটাই যেন থাকে। পিরিডিন হেটারোসাইক্লিক, তাই না? পাইরল হেটারোসাইক্লিক, ফিউরান হেটারোসাইক্লিক, থায়োফিন হেটারোসাইক্লিক। ঠিক আছে, নামগুলো লিখলাম না স্যার? পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন, ফিউরান, থায়োফিন। আচ্ছা, এরা চক্রের ভেতরে সংজ্ঞা হিসেবে পড়বা, চক্রের ভেতরে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু যদি থাকে তাদেরকে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলে। ঠিক আছে, আচ্ছা। সো এই তাহলে হেটেরো মানে কি, অতিথি পরমাণু, গেস্ট অ্যাটম। কার্বন ছাড়া অন্য কোনো অ্যাটম যদি সাইকেলের ভেতরে পাওয়া যায় তাদেরকে আমরা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ বলি। তোমরা জানো, এটা বেশ কয়েকবার আসছে। যে অন্ধ সেও মনে হয় এটা মানে পড়ে যাবে, যে আরে মানে সে এক অন্ধ বলতে বোঝাচ্ছে যে প্রশ্ন সম্পর্কে অন্ধ, জানেই না কি আসে, তারপরে তার এটা পড়ে যাওয়া উচিত। এতটাই গুরুত্বপূর্ণ এক মার্কের প্রশ্ন। আচ্ছা, হোমোসাইক্লিকের মধ্যে তিনটা প্রশ্ন খুবই কমন। ন্যাপথালিনে পাই বন্ধন কতটি আছে? ন্যাপথালিনে 5টা পাই বন্ধন আছে, 10টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে অ্যানথ্রাসিনে কয়টা পাই তোমার বন্ধন আছে? অ্যানথ্রাসিন, এখানের মধ্যে 7টা পাই বন্ধন আছে, 14টা পাই ইলেকট্রন আছে। ওকে, তাহলে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, বেনজিন এগুলো হচ্ছে কমন জিনিস, পরীক্ষায় আসে আর কি। ঠিক আছে, ন্যাপথালিনে কয়টা, অ্যানথ্রাসিনে কয়টা? এটা কি অ্যানথ্রাসিন, এটা কি ন্যাপথালিন, এগুলো কি হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে না সব কথাবার্তা? আসেন তাহলে, তাহলে এই পর্যন্ত ডান। এবার আসা হচ্ছে একটু সামনের দিকে আগাই। তোমরা জানো যে এসব পড়াশোনা হয়ে যাওয়ার পরে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে, বেনজিন চক্রে কোনটা সক্রিয়তা বৃদ্ধিকারী, কোনটা সক্রিয়তা হ্রাসকারী। আচ্ছা, এটা ফর দা লাস্ট টাইম, আর কিন্তু বলবো না এটা। ওকে, এটা বেনজিন চক্র, এটার সাথে অনেক কিছুই থাকতে পারে, কিউ এক্স ওয়াই জেড, বাট কিউটা হচ্ছে কানেক্টিং অ্যাটম। কানেক্টিং অ্যাটম মানে যুক্ত পরমাণু। মনে রাখবা, ট্রিক্স হচ্ছে মেটা বের করার ট্রিক্স, মেটা বা হ্রাসকারী মূলক, মেটা অর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। আই রিপিট, মেটা অর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ চেনার উপায় তিনটা সূত্র। কানেক্টিং অ্যাটমটা যদি থাকে, কানেক্টিং অ্যাটমটার মাথার উপরে যদি ফর্মাল চার্জ প্লাস হয়, অথবা কানেক্টিং অ্যাটমটা কানেক্টেড উইথ অ্যানাদার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অধিক তড়িৎ ঋণাত্মক কারোর সাথে যদি যুক্ত থাকে, এই তিন শর্তে সেটাকে মেটা দাগাই দিবা। যেহেতু মেটা বের করাটাই চ্যালেঞ্জ, মেটা বের করে ফেললে অর্থ প্যারা বাকিগুলো এমনি বের হয়ে যায়, মানে অর্থ প্যারা গুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমি উদাহরণ দিই, যারা ভুলে গেছো লাস্ট টাইম মনে রাখো। এটা কানেক্টিং অ্যাটম, পাই বন্ডে আছে, কানেক্টিং অ্যাটম আছে কিনা, এবং তার সাথে একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমও আছে। বুঝতেই পারতেছো, ইলেকট্রন এদিক যাবে, এটা হবে ডেল মাইনাস, এটা হবে ডেল প্লাস, এইখান থেকে ইলেকট্রন টাইনা নিবে। যে টেনে নেয় সে বেনজিন রিং কে হ্রাস করলো, ইলেকট্রন ঘনত্ব ডিঅ্যাক্টিভেট করলো। সো দিস ইজ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ঠিক আছে, কথাবার্তা সামনে একটু আগাই। স্যার এটার কি অবস্থা? অ্যালডিহাইড, কানেক্টিং অ্যাটম পাই বন্ডে আছে, মেটা। আচ্ছা, NO2, NO2 দিকে যতবারই তাকাবা নাইট্রোজেনের উপরে কি আছে, চার্জ প্লাস আছে, রাইট? আচ্ছা, যদি এটা এমনি মনে না থাকে, স্যার আমার তো এমনি মনে থাকে না, তাহলে নাইট্রোজেনের অমনি মনে রেখো, কিছু করার নেই আর। এই যে NO2 গ্রুপ, নাইট্রোজেন পাই বন্ডে আছে না, পাই বন্ডে দেখা মাত্রই আমরা কি দেখাই দিব, পাই বন্ডে আছে, প্লাসে আছে, এটা মেটা। আচ্ছা, যেটা এক্সেপশনাল, এক্সেপশনাল তো অবশ্যই বলবো না কথাটা, যেটা আমাদের রেয়ার, এক্সেপশনাল বলবো না, যেটা মিস্ত্রি স্যারের বইতে আছে, অন্য কারো বইতে দেন, CCl3 গ্রুপ। দেখো আমাদের গাইড বই বলে সিগমা বন্ধন দেখলেই অর্থ প্যারা দাগায় দিয়ে চলে আসা, খুবই লজ্জার ব্যাপার।
এখানে সবাই তো সিগমা বন্ধন, কিন্তু কার্বনটা কার সাথে যুক্ত? ক্লোরিনের সাথে, ক্লোরিনের সাথে, ক্লোরিনের সাথে। এই কার্বনের অবস্থা কি? হাইলি পজিটিভ। ক্লোরিন গুলো ইলেকট্রন টেনে নিয়ে কার্বনের অবস্থা খারাপ করে দিছে। সো বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন কার কাছে যাবে? কার্বনের কাছে যাবে। সো এটাও মেটা ডিরেক্টিং গ্রুপ। এটাও মেটা ডিরেক্টিং গ্রুপ। ঠিক আছে? হইলো তো? তাহলে তার মুখস্থ করার দরকার নাই। তাহলে কানেক্টিং অ্যাটম প্লাসে আছে কিনা একটু চেক করবা। কানেক্টিং অ্যাটম পাই বন্ডে আছে কিনা চেক করবা। কানেক্টিং অ্যাটম তার থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কারোর সাথে যুক্ত আছে কিনা। এই সকল ক্ষেত্রে নিচের কোনটি মেটা নির্দেশক, এটা দাগানো হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, সালফোনিক অ্যাসিড গ্রুপ, নাইট্রো গ্রুপ, সব কি? সবই মেটা। সবই কি? মেটা। ঠিক আছে? ওকে। এর বাদ বাকি সবাই কি? অর্থপ্যারা। যেটা সর্বাধিকবার প্রশ্নে আসছে, আমরা বিরক্ত হয়ে গেছি দেখতে দেখতে, সেটা হচ্ছে NH CO CH3 কোন গ্রুপ? মনোযোগ দিয়ে বুঝো। এটা বেঞ্জিন চক্র। NH CO CH3। দূরে কি হচ্ছে আমরা এগুলা নিয়ে চিন্তিত না। আমরা চিন্তিত হচ্ছে কানেক্টিং অ্যাটম নিয়ে। কানেক্টিং অ্যাটম কি তার থেকে অধিক তড়িৎ ঋণাত্মক কারোর সাথে যুক্ত আছে? নো। নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। সুতরাং অধিক তড়িৎ ঋণাত্মক কারোর সাথে তার যুক্ত নাই নাইট্রোজেনটা। কানেক্টিং অ্যাটমে পাই বন্ড আছে? নো। কোন প্লাস চার্জ দেখা যায় ফরমাল? নাই। প্লাস কখন হয়? নাইট্রোজেনের মাথায় তখনই প্লাস হয় যখন নাইট্রোজেনের 4টা হাত আমরা দেখাই। এখানে নাইট্রোজেনের 4টা হাত দেখাচ্ছি, সুতরাং নাইট্রোজেন প্লাস। নাইট্রোজেনের 3টা হাত হলে নাইট্রোজেন কখনো প্লাস দেখানো লাগে না। ঠিক আছে না? সো এটা একটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা ডিরেক্টিং গ্রুপ। কথা বুঝতে পারছি? আচ্ছা। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা একটু সামনে আগাবো তাহলে। ওকে ফাইন। তাহলে আমরা একটু সামনে আগাতে পারি। আচ্ছা। এইগুলা কষ্ট করে যদি পারো, আমি যেহেতু একদম খুব স্পিডে বলতেছি না, রেগুলার স্পিড মেনটেন করতেছি, একটু তুলে রাখো। ঠিক আছে? কারণ ট্রাস্ট মি, তুমি যেমন ভাবতেছো না, শেষ মুহূর্তে এত কিছু পারবা না। ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। ওকে? যখন আমরা নরমালি পড়াইছিলাম কত কিছু দেখাইছি, অ্যারোমেটিক নিয়ে 30 মিনিট কথাবার্তা বলছি। এখন মানে অ্যারোমেটিসিটি নিয়ে এখন এই সুযোগটা নাই। একদম স্পেসিফিক এগুলা খাতায় লিখে চলে যাবা, কমন থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। এখন এই 2-3টা প্রশ্ন আছে যেগুলো আমার কাছে অসম্ভব ভালো প্রশ্ন মনে হয়। যে তোমরা জানো যে NO2 তো মেটা নির্দেশক, তাই না? NO2 যখন বেঞ্জিন রিং এ থাকে, তখন এই আমরা এটার নাম্বারটা কি দিব? 1 নাম্বার কার্বন, এটাকেই দিব না? দিব কিনা? তাহলে ক্লক বা অ্যান্টি ক্লক এগুলো তো আমাদের নাম্বার 4, 5, 6। আচ্ছা। আহ নাইট্রোবেনজিনে কোন কোন অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সাময়িকভাবে হ্রাস পেয়েছে? এটা সবাই জানে, তাই না? NO2 কি মেটা নির্দেশকারী গ্রুপ না? মানে সে আগত অতিথিকে বলে ভাই আপনি মেটা চেয়ারে বসেন। এখানে 6টা চেয়ার আছে, বলে ভাই মেটাতে বসেন। তাহলে আগত অতিথি 3 আর 5 এ বসে। তাহলে 3 আর 5 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব ঠিক আছে, যেমন থাকার কথা তেমনই আছে, বা তুলনামূলকভাবে বেশি আছে। কারণ এটা বেটা, কম্পারেটিভলি বেটার। আর কোন কোন অবস্থানে ইলেকট্রন ঘনত্বের অবস্থা খারাপ? NO2 2, 4 আর 6 অবস্থানে ইলেকট্রন ডেনসিটি কমায় আনে। ইলেকট্রন ডেনসিটি হ্রাস করে, ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়। এত সুন্দর প্রশ্ন করতে পারে, আমার খুব ভালো লাগে এই প্রশ্নগুলো। ঠিক আছে? প্রশ্নটা কিন্তু আসছিল কোন কোন অবস্থানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে। ঠিক আছে? 3 আর 5 এ তুলনামূলক বেশি থাকে। কারণ ও তো অর্থ আর প্যারাতে কাউকে বসতে দেয় না। কেন দেয় না? কারণ অর্থ আর প্যারা থেকে সে ইলেকট্রন নিয়ে নেয়। সো 2, 4 আর 6 অবস্থান থেকে ইলেকট্রন ঘনত্ব কম থাকবে। 3 আর 5 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। একই কথাটা কি উল্টায় আসলে পারবা না? NO2 জায়গায় টিচার যদি আজকে তোমাকে বলে দেয় NH2, NH2 মানে কি? অ্যানিলিন। অ্যানিলিনে কোন কোন অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে? মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে। মেটা অবস্থান কোনটা? 3 আর 5 নাম্বার কার্বনটা হচ্ছে অ্যানিলিনের মেটা অবস্থান। ঠিক আছে কথাটা? আই হোপ পারবা তোমরা ইনশাআল্লাহ। কেমন? ওকে। এখান থেকে কিন্তু এইটাই ট্রিকি কোশ্চেন। নেক্সট ট্রিকি কোশ্চেন কি থাকে? নেক্সট ট্রিকি কোশ্চেন হচ্ছে এই যে, আচ্ছা আগে একটু এক্সেপশন বলে দেই। ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন, এরা বেনজিন চক্রে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, তবে অর্থ আর প্যারা অবস্থানে বসতে দেয়। আবারও বলতেছি, এই ফ্লোরোবেনজিন কি আছে? লোন পেয়ার আছে না? আছে 3টা লোন পেয়ার। এখন ওরা আগত অতিথিকে, অর্থাৎ তুমি যদি আজকে ফ্লোরোবেনজিনে ফিডেলক্রাফট অ্যালকাইনেশন বিক্রিয়া দাও অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, ডেফিনেটলি
মিথাইল মূলকটা অর্থ অবস্থানে বসবে, প্যারা অবস্থানে বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি এটাও বলতে পারবা না যে ফ্লোরোবেনজিন বেনজিন থেকে অধিক সক্রিয়, এই কথাটা বলতে পারবে না। নরমালি কি হয়, আমরা বলি না যে অর্থ প্যারা এবং সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, যারা অর্থ আর প্যারা অবস্থানে বসতে দেয় তারা বেনজিন চক্রকে ফেভার করছে, যে ভাই আমি আপনাকে বেশি রিঅ্যাক্টিভ বানাইছি। এখানে হিতে বিপরীত হয়, এখানে হিতে বিপরীত হচ্ছে অর্থ আর প্যারা অবস্থানে সে বসতে দেয়, তার মানে সে রেজোনেন্সে অংশগ্রহণ করে, কিন্তু তার আরেকটা ইম্প্যাক্ট আছে, তার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি আছে না, তড়িৎ ঋণাত্মকতা, যেটা এই অজৈব রসায়নে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এই যে পড়ছি না কত কত, ফ্লোরিন থেকে ইলেকট্রন টানছি, ডেল মাইনাস ডেল প্লাস। জৈব রসায়নে সেটাকেই বলে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, কি বলে, মাইনাস আই ইফেক্ট। তোমরা শব্দটা শুনছো অনেকবার অর্গানিক ফুল পড়ার সময়। ঋণাত্মক আবেশী প্রভাব বা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। আর এই যে ইলেকট্রন যে ঘুরায় সেটা কোন ইফেক্ট, মেসোমারিক বা রেজোন্যান্স ইফেক্ট। তো ফ্লোরিন ইলেকট্রন দেয় এমনি যে ভাই নেন, ইলেকট্রন দেওয়াটা তার প্লাস এম ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, নেন ভাই আপনি ঘুরান। কোথায় ঘুরাবে, পি অরবিটাল ঘুরে ঘুরে, অসংখ্যায়িত পি অরবিটালে লাফাইতে 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 ইলেকট্রন ঘুরে আসবে। কিন্তু ও একটা মির্জাফর, ও কিন্তু মনে মনে ভাবতেছে ইলেকট্রন ঘুরাক, অর্থ আর প্যারাতে আমার মুক্ত জোর গুলা দেখাবো। বুঝো কথাটা, আমার একটা মুক্ত জোর দেখাবো, অর্থ আর প্যারাতে লোভ দেখাবো। কিন্তু বেনজিন চক্রের ভিতরে যে পাই বন্ড গুলো, পাই ইলেকট্রন গুলো আছে, সেগুলো আমি টাইনা নিয়ে যাব, সিগমা বন্ডের ভিতর দিয়ে টাইম দিয়ে নিয়ে যাব, কার্বন থেকে ইলেকট্রন টান দিব। তাহলে তার মাইনাস আই ইফেক্টের মান, মাইনাস আই এর যে ভেক্টরটা, সেই ভেক্টর মানটা প্লাস এম দেওয়ার ভেক্টর থেকে বেশি। নিচে দিচ্ছি কম, উপরে উঠাচ্ছি বেশি, তাহলে লব্ধি কোন দিকে থাকবে, উপরের দিকে। এই কারণে আলটিমেটলি বেনজিন চক্রের সক্রিয়তা কম থাকে। ঠিক আছে, মেইন পড়ানোর সময় এটার ব্যাখ্যা কখনো দেইনি, ঠিক আছে, আজকেই দিলাম। কিছু জিনিস শেষ মুহূর্তে ব্যাখ্যা দিই যাতে শেষ মুহূর্ত পর্যন্ত মনে থাকে। ওকে, আচ্ছা যদি এটা আসে, অনেক ছেলে এই 2 মার্কের প্রশ্নটা আনসার করবে না। ফ্লোরিন বেনজিন চক্রে অর্থপ্যারা অবস্থানে বিক্রিয়া করে, তবে সক্রিয়তা হ্রাসকারী কেন? আচ্ছা, খুব টাফ কোশ্চেন, এটা আসলে দিলে মানে কি বলবো যে আন্দোলন করে ফেলবে ছাত্ররা, এটা কেন দিছে। ফ্লোরিন একটি তড়িৎ ঋণাত্মক পরমাণু, এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার প্রভাব বা মাইনাস আই ইফেক্ট আছে, এটা প্রথম লাইন। তবে ফ্লোরিনের মুক্ত জোড় বেনজিন চক্রের অসংকরায়িত পি অরবিটালে রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে, একে মেসোমারিক ইফেক্ট বা প্লাস এম ইফেক্ট বলে। প্লাস এম প্রভাব, প্লাস এম প্রভাবের যে ভেক্টর মান, তার থেকে তার মাইনাস আই এর ভেক্টর মান বেশি হয়, লব্ধিটাও কাজ করে মাইনাস আই এর দিকে, অর্থাৎ এটি বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্বটাকে কমিয়ে দেয় তুলনামূলকভাবে এবং সক্রিয়তা হ্রাস করে। ঠিক আছে, সো তো যেটা মুখে বললাম একটু সুন্দর করে রেকর্ডটা টেনে দিয়ে একবার একটু দেখে নিও, ঠিক আছে, মানে লিখে নিও খাতা। ওকে, এক্সেপশন হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন। এতগুলা কথা বলার একটাই উদ্দেশ্য, আমাকে বলবে সক্রিয়তার ক্রম, ফ্লোরোবেনজিন, বেনজিন আর কি টলুইন, বলবে কোনটা অধিক সক্রিয়, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। জেড অধিক সক্রিয় বিক্রিয়ার জন্য, দেন হচ্ছে ওয়াই, দেন হচ্ছে এক্স। বেনজিন থেকে ফ্লোরোবেনজিন কিন্তু কম সক্রিয়। ঠিক আছে, বুঝছো কিন্তু কোন বিক্রিয়ায়, ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা প্যাচ লাগে ফেলো, স্যার আপনি অনেকবার বলছেন ফ্লোরিন খুবই সক্রিয় একটা পরমাণু। বাবারে ফ্লোরিনের তো কিচ্ছু হচ্ছে না, একটু ভাব, একটু ঠান্ডা মাথায় ভাব। তো বিক্রিয়া তো ফ্লোরিনে হয় না, বিক্রিয়া হয় বেনজিন চক্রে, বেনজিনের কার্বন গুলোতে। ফ্লোরিন থাকলে বেনজিন কার্বন গুলোতে ইলেকট্রন ঘনত্ব কমায়া দিবে, দিবে এক জোড়া, নিয়ে যাবে বেশি তার থেকে। ঠিক আছে, তো একটু খেয়াল রেখো। আর এইটা আমাদের যতবার বোর্ড পরীক্ষায় আসছে, আমি মনে করি টিচাররা এটাকে পছন্দ করে এইভাবে দিতে। এইটা হচ্ছে একটা যৌগ, HC ট্রিপল বন্ড CH, এখানে দিবে আয়রন, বুঝতেই পারতেছে এটা বেনজিন, বেনজিনের দিবে হচ্ছে নাইট্রেশন Y, এরপরে দিবে হচ্ছে বিজারন, দিবে হচ্ছে Z। সক্রিয়তার ক্রম নিচের কোনটি? এটা আমি মনে করি বেশ কয়েকবার কলেজের পরীক্ষা, এটা সেটা ভর্তি পরীক্ষা সব জায়গায় এটা আসে। এটা কি, নাইট্রোবেনজিন। এটা কি, অ্যানিলিন। নাইট্রোবেনজিনের বিজারণে কি হয়, অ্যানিলিন। সবচেয়ে সক্রিয় কে, NH2, কারণ NH2 অর্থ প্যারা এবং সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ। সো Z সবচেয়ে সক্রিয়, মাঝখানে কে থাকবে, বেনজিন, অর্থাৎ হচ্ছে X, এবং সবচেয়ে কম কি হবে, নাইট্রোবেনজিন। Z গ্রেটার দেন X গ্রেটার দেন Y। ঠিক আছে, এগুলো হচ্ছে এখান থেকে এমসিকিউ, যেরকম বললাম না অ্যারোমেটিকের সুবিধা হচ্ছে যেটাই রিটেনের জন্য করতেছি, এটা মাঝখানে মাঝখানেই এমসিকিউ আছে। এই যেভাবে গুছিয়ে আনো, এই কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা কষ্ট করবো আমরা, 1.5 ঘন্টা দেখবে শেষ, ঝামেলা শেষ একদম। তোমরা কোনো কিসের কোশ্চেন ব্যাংক কিছু দেখা লাগবে না, বেসিক নিয়ে চলে যাও, পরীক্ষার হলে মিলায় ফেলবা। ঠিক আছে, প্রশ্নব্যাংক দেখো তুমি 19, 20, 21, 22, 23 দেখো, 20 এ তো পরীক্ষা নেই, 22 পর্যন্ত দেখো। ঠিক আছে, তাইলে হবে। Okay.